প্রিয় দর্শক, স্বদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন সমস্যার সমাধান। আজকে আমরা একটি ভিন্নধর্মী সমস্যার সমাধান নিয়ে বসব এবং আপনারা জানেন যে এই সমস্যার সমাধান প্রোগ্রামগুলোতে আমরা প্র্যাকটিক্যালি যারা এই সমস্যার ভুক্তভোগী তাদেরকে নিয়ে আমরা বসি। বাংলাদেশে জমি জমার যে মামলা, যেটাকে আমরা দেওয়ানি মামলা বলি, সেই দেওয়ানি আইনের মামলায় বাংলাদেশের ফৌজদারি অপরাধ বাড়ছে। আমরা জানি, আমরা অনেক প্রতিবেদন দেখেছি, বাপদাদার জমি জমার মামলার জন্য উঠতি বয়সের যে সন্তানরা যুক্ত হয় রাজনীতিতে অথবা বিভিন্ন কিশোর গ্যাং, কারণ তারা ধারণা করে বিভিন্ন শক্তির সাথে জোট গঠন করে বা গ্যাং তৈরি করতে পারলে শক্তির মাধ্যমে তারা জমির জবরদখল বজায় রাখতে চায়। এভাবেই তৈরি হয় কিশোর গ্যাং এবং কিশোর গ্যাং থেকেই শুরু হয় মাদকের বিচরণ এবং আস্তে আস্তে মাদকের বিস্তার। এবং সেখান থেকেই আমরা জানি যে জমির বিভিন্ন ঝামেলা থেকেই শুরু হয় খুনাখুনি এবং এর বিস্তার পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করে বিভিন্ন মাধ্যমে। আমরা 2020 সালকে একটা কেস স্টাডি হিসেবে ধরার জন্য বিবিসি একটা রিপোর্টকে আমরা কোট করছি, যেখানে 2015 থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 2600 সহিংসতার ঘটনা ঘটে এবং 2020 সালে প্রায় 20,466 জন যে খুনাখুনির ঘটনা হয় বাংলাদেশে, তার মধ্যে এর 1205টি ঘটনা ঘটে শুধু জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে। তাই এই বিষয়টিকে আমরা মনে করি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যে জমি জমা মামলা বা ফৌজদারি মামলাকে কেন্দ্র করে, দেওয়ানি মামলাকে কেন্দ্র করে বাংলাদেশে ফৌজদারি মামলা বাড়ছে। দেওয়ানি মামলাকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। দেওয়ানি মামলাকে কেন্দ্র করে বাংলাদেশে পারিবারিক শত্রুতা, যেটা বাবা দাদা থেকে শুরু করে প্রজন্ম থেকে প্রজন্ম যে শত্রুতা বজায় রাখছে, সেই ধরনের একটি বিষয়কে আমরা তুলে এনেছি এবং এটা এখন প্রায় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই দেওয়ানি মামলা কেন্দ্রিক বিভিন্ন সমস্যা মানুষ ভুগছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এরকম একজন ভুক্তভোগী, যে প্রায় 3 দশক, প্রায় 30 বছর যাবৎ এই দেওয়ানি মামলা নিয়ে কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে এবং দীর্ঘমেয়াদী বিচারিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আজকে সে খুব ক্লান্ত এবং প্রায় সময় আমরা বলে থাকি যে যুবক থেকে বৃদ্ধর পথে হাঁটছে সে। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ মজিবুর রহমান, যিনি প্রায় 3 দশক ধরে এই দেওয়ানি মামলা নিয়ে কোর্টের বারান্দায় যাওয়া আসা করে যুবক থেকে প্রায় বৃদ্ধ অবস্থায় চলে আসছে। আপনাকে অভিনন্দন জানাই এবং আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। মজিবুর রহমান স্যার, আপনাদের ধন্যবাদ আমার মতো ক্ষুদের লোককে আপনাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এবং সারা দেশব্যাপী জনগণের কাছে, 18 কোটি জনগণের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সামনে আজকে সমস্যাগুলো তুলে ধরতে পারছি। যদিও আমার ব্যক্তিগত সমস্যা, তবুও জাতীয় পর্যায়ে এর প্রতিফলন ঘটুক, আমি সেটাই চাই। আমি আপনার কাগজপত্র যতটুকু স্টাডি করলাম, সেটা যদি আমি ধরি, যে বিবিসির একটি রিপোর্টে আমরা পেয়েছিলাম যে প্রায় 16 লাখ দেওয়ানি মামলা অলরেডি আদালতে বিচারাধীন অবস্থায় আছে। সে অবস্থায় কত বছর যাবত আপনি এই বিচারাধীন এই বিষয়টা নিয়ে বা মামলা নিয়ে কোর্টে দৌড়াচ্ছেন? আমি 1998 সাল থেকে জরিপ মামলা থেকে শুরু করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা, আজকে 27 বছর যাবত কোর্টের আদালতের বারান্দায় ঘুরতেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। বিবাদী পক্ষ অসহযোগিতা, তারপরে উভয় পক্ষের উকিলদের অসহযোগিতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণেই এই মামলাগুলো লেন্দি প্রসেস হচ্ছে আর কি। আমি ন্যায় বিচার পাচ্ছি না। যদি আমরা বলি যে তাহলে কি আইনজীবীরা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে? আমার অভিজ্ঞতা তাই বলে। আমার 30 বছরের অভিজ্ঞতা আমি বুঝি। আমাদের মাননীয় আইনজীবী মহল, উভয় পক্ষের আইনজীবী মহল যে আন্তরিক হয়, এই মামলাগুলো এমনিতে অর্ধেক সময় কমে আসবে। আইনজীবীরা কেন এটাকে দীর্ঘায়িত করছে? তাদের ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে। মানে আমরা বলতে পারি যে আইনজীবীরা এই মামলাগুলো থেকে তাদের দৈনন্দিন রুটি রুজির ব্যবস্থা করে, যার দরুন তারাই চায় যে মামলাটা দীর্ঘ সময় কোর্টে থাকুক বিচারাধীন অবস্থায়। কারণ আমরা যতটুকু জানি, হাজিরা দিতে গেলে আপনাদের তাদেরকে পয়সা দিতে হয়,
এবং তারা টাকা ইনকামের জন্যই কি এই মামলাগুলোকে দীর্ঘায়িত করছে বলে আপনি এই কথাটা আমি মনে করি শতভাগ সত্য কথা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়ে কি রাজনৈতিক প্রভাব কতটুকু আপনি মনে কিছু করেন? তো আছেই। বিভিন্ন আমরা গরিব দেশ, জি আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষার আলো কম, শিক্ষিতের হার কম, এবং রাজনৈতিক প্রভাববৃত্তি যারা আছে, মাইট ইজ রাইট, জবরদখল, জোর যার মূল্য তার। আমরা সমাজের মোড়ল শ্রেণীর লোক যারা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা আছে, জবরদখল, এই যে জবরদখল, এই জবরদখল আইনটাই পরিশুদ্ধভাবে নতুন করে তৈরি করতে হবে। জবরদখল এবং ভুয়া দলিল কাগজপত্র, এই দুটা যদি, যেমন জবরদখলে আর ভুয়া কাগজপত্রে 10 বছর জেল, আর সমপরিমাণ বর্তমান বাজার মূল্যে সমপরিমাণ টাকা জরিমানা। বাস্তবতার নিরিখেই বলতেছি, আমি 30 থেকে 60-এ আশা করলাম। আমি আমার জীবদ্দশায় এই মামলাগুলা সুরাহা করে যেতে পারবো কিনা আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। তারপরে আপনার কথা হচ্ছে যে জাল দলিলের ব্যাপারে যদি সরকার কঠোর আইন তৈরি করে, জি, তাহলে বর্তমান যে মামলাগুলো আছে তা অর্ধেকের বেশি নেমে যাবে। অর্ধেকের বেশি নেমে যাবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে জাল দলিল করে করে মানুষ বিভিন্ন সময় হয়রানি করে, বিভিন্ন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা জাল দলিল করে। আইন আছে, কিন্তু এই আইনগুলো পরিপূরক না। আচ্ছা, এটা আরো মানে শক্তিশালী করতে হবে। আমি আপনার কাগজপত্র ঘেটে যতটুকু দেখলাম যে আপনার 2009 সালের আপনার বিবাদী পক্ষ যে মামলার জবাব দেওয়ার জন্য কোর্ট তাদেরকে বলেছিল 31/7/2023 সালে তারা প্রায় 14 বছর পর সে জবাব দিয়েছে। অথচ আমরা যতটুকু জানি যে দেওয়ানি মামলার 6 মাস নিয়ম কানুন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অনুসারে 6 মাসের মধ্যে সে জবাব দেওয়ার কথা ছিল, জবাব এবং মামলা শেষ করার আদেশ ছিল। অর্থাৎ সেই 6 মাসের জবাব দেওয়ার বিষয়টি 14 বছর পর জবাব 14 বছর পর আমি জবাবটা কে দিবে কোর্টকে, বা আসলে এটা কেন এত লম্বা? এটা প্রশাসনিক দুর্বলতা, পুরোপুরি প্রশাসনিক দুর্বলতা। তারপর আরেকটা বিষয়, একতরফা তো নেওয়া যাইতো। এই মামলাগুলা যদি তারা অনুপস্থিত হয়, সঠিক জবাব না দেয়, তাহলে একতরফা রায় দিতে পারতো তারা। সেই অপশন তাদের আছে, আমি যতটুকু জানি। তার মানে কোর্ট চাইলে এটাকে একতরফা রায় দিয়ে একতরফা নিতে পারতো অনুপস্থিতির কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে এই আপনি তো লম্বা সময় কোর্টে দৌড়াদৌড়ি করছেন, আপনার কাছে মনে হয় যে কি কি কাজ করলে এই দীর্ঘমেয়াদী জটিলতাটা দূর হওয়ার সম্ভাবনা আছে? আমি যতটুকু মনে, রাজনীতি মুক্ত, প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত, উভয় বাদী বিবাদের আইনজীবীদের সততা, ছলচাতুরি পরিহার করে সততার মধ্যে দিয়ে যদি আগায়, এবং শাস্তির বিধান থাকে, জরিমানার বিধান থাকে কঠোরভাবে, যে আইনগুলো আছে দুর্বল চিত্তের, এগুলো আরো ব্যাপক প্রসার ঘটাইতে হবে। যেমন জরিমানা ধরতে হবে, জমির যত বাজার মূল্য আছে তত টাকা জরিমানা দিতে হবে যদি কিনা জমির মামলা মানে হয়রানিমূলক করে, বিবাদী বা বাদীকে হয়রানিমূলক হয়। এবং যদি ভুয়া কাগজপত্র থাকে সেখানে তার 10 বছরের জেল হবে। একটা কঠিন বার্তা। আমাদের বাংলাদেশের 1,25,00,000 লোক প্রবাসে আছে, তারা, আমি তো আছি, তারা অনিশ্চয়তার মধ্যে থাকে। আমার জমিটা কিনলাম সারা জীবন ব্যয় করে, প্রবাসে থাকা পরিবারের জন্য জমিটা বেদখল হয়ে গেল। সরকার যদি ইচ্ছা করে এই আইনগুলো আরো শক্তিশালী করে, বিচ্ছিন্ন আইন না করে, জমি রিলেটেড করে, একই সময় ধারাবাহিক রায়ের মধ্যে জরিমানা এবং শাস্তি বিধান রেখা দ্রুত মামলাগুলো সমাপ্ত করতে বলে, 18 কোটি লোক বাঁচবে, প্রবাসে 1,25,00,000 ভাই বোন আছে, তারাও বাঁচবে। আমরা যতটুকু এই জমি সংক্রান্ত প্রতিবেদনগুলো দেখছিলাম তাতে বাংলাদেশে প্রায় 16 লাখ মামলা এখনো বিচারাধীন। এই মামলাকে কেন্দ্র করে বছরে 600 থেকে 1000 সহিংসতার ঘটনা ঘটে। সেই সহিংসতা থেকে প্রায় 1200 থেকে 1400 লোক শুধু জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতি বছর খুন হয়, এবং যারা খুন করে বা এই সহিংসতায় জড়িত হয় তাদেরও প্রায় 6 থেকে 800 লোক ফাঁসিতে ঝোলে বা ফাঁসির আদেশ হয়। তার মানে একটা ভয়ঙ্কর চক্রের মধ্যে এই দেওয়ানি মামলাগুলো সমাধান না করার কারণে ফৌজদারি মামলা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যতটুকু স্টাডি করেছি, এই দেওয়ানি মামলাকে কেন্দ্র করে বিভিন্ন কিশোর গ্যাং তৈরি হয়। আমরা অনেক কিশোর গ্যাংয়ের স্টাডি করেছি প্রতিবেদনে, যে কিশোর গ্যাংয়ের যারা জড়িত হচ্ছে, কিশোর গ্যাংয়ের সাথে যারা ইনভলভ, তারা হয়তো দেখা গেছে যে তার বাবা চাচাদের সাথে অথবা প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের একটা কি ঝামেলা, সেই ঝামেলার মধ্যে
ছোট বাচ্চা, সে চিন্তা করতেছে যে আমার বাবা একটু দুর্বল, আমি কিশোর গ্যাংয়ের সাথে ইনভলভ হলে আমার সাথে কিছু শক্তি প্রয়োগ করে সেই জমিটাকে আমি জবরদখল করে রাখতে পারবো, অথবা আমার বাবার শক্তি হিসেবে আমি তার সাথে থাকতে পারবো। এই যে একটা মানসিকতা, জবরদখলের মানসিকতা, এটা আপনি কিভাবে দেখছেন? বিচ্ছিন্নভাবে আইনটা না করে ওই সংযুক্ত করতে হবে একই রায়ে, জমির রায়, পাশাপাশি জবরদখলের শাস্তি এবং জরিমানা, এই দুইটা যদি সমন্বয় করা যায় এবং শক্তিশালী করা যায়, তাহলে খুব দ্রুতই মামলার হ্রাস পাবে, পাশাপাশি নতুন মামলার জন্ম নিবে না। 1,25,00,000 প্রবাসী নিরাপদে থাকবে, স্বদেশে 18 কোটি লোক নিরাপদে থাকবে। জবরদখল এবং ভুয়া কাগজপত্র, জাল দলিলপত্র, এই দুইটা প্রতিরোধ করতে পারলে, এবং রাজনৈতিক প্রভাব, বিচারকের স্বচ্ছতা, বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, আইন উভয় পক্ষের আইনজীবী যদি সততার মধ্যে দিয়ে আগায়, বাণিজ্য পরিহার করে, তাহলে আমাদের দেশের মামলা রুজুই হবে না, আর যা আছে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, অর্ধেক প্রত্যাহার হয়ে যাবে। আমি বিলিভ করি আর কি, শাস্তি এবং জরিমানার বিধানটা যদি ওই রায়ের সাথে ইনক্লুড করা হয় আর কি। মুজিবুর রহমান সাহেব যেটা বলছিলেন যে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ মামলা আদালতে রুজু করা আছে, যদি সরকার চায় যে জবরদখল এবং জাল দলিল, এই বিষয়টা নিয়ে যদি সরকার শক্ত একটি পদক্ষেপ নেয় এবং ঘোষণা দেয় যে জবরদখল এবং জাল দলিল প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা এবং জেল জরিমানার ইস্যু থাকে, তাহলে অনেকে নিজ থেকে মামলা প্রত্যাহার করে নিবে। কারণ মুজিবুর রহমান সাহেব যেটা বললো, যে আমি নিজে সেটা ভুক্তভোগী, যে বেশিরভাগ মামলাগুলো করা হয় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তাই এই বিষয়গুলো সরকার যদি কঠিন পদক্ষেপ নেয়, এবং তার কথায় যেটা চলে আসলো যে আইনজীবীরাও চায় এই মামলাগুলো দীর্ঘমেয়াদী কোর্টে চলুক। কারণ কি? কারণ হিসেবে মুজিবুর রহমান সাহেব যেটা বললো যে আইনজীবীদের জীবন জীবিকার একটা বড় অংশ তারা এখান থেকে সারা জীবন বেতনের মতো পেতে চায়, যে প্রতি মাসেই তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে, কোর্টে তাদের মক্কেলরা হাজিরা দিবে, এই বিষয় সংক্রান্ত। আরেকটা বিষয় আমরা যেটা খুঁজে পেলাম, যে এই যে ফৌজদারি যে বিভিন্ন মামলা হচ্ছে, ক্রিমিনাল অফেন্সে যে মামলা হচ্ছে, এই মামলাগুলো মূলত অনেক মামলায়, বেশিরভাগ মামলায় জড়িত দেওয়ানি মামলা থেকে, জমি সংক্রান্ত মামলা থেকে মানুষ বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয়ে এবং সেগুলো পরবর্তীতে ফৌজদারি মামলায় রূপান্তরিত হচ্ছে। তার মানে এই দেওয়ানি মামলাগুলো সরকার যদি কঠোর পদক্ষেপ নেয় এবং পরিপূর্ণ একটা স্বচ্ছতার মাধ্যমে আনতে পারে, তাহলে ফৌজদারি মামলা, দেশে যে কিশোর গ্যাং, মাদকের বিস্তৃতি, সব অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা। এবং এই সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা পর্যালোচনা করে দেখলাম মুজিবুর রহমান সাহেবের কাগজগুলো, যে একটি জবাব যেটা 6 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, কোর্ট সে জবাব 2009 সালে চেয়েছিল হচ্ছে বিবাদীর কাছে। সে জবাবটা বিবাদী প্রায় 14 বছর পর 2023 সালে 31শে জুলাই 2023 সালে জবাব দিয়েছে। অর্থাৎ এই যে লম্বা মেয়াদী যে সময় ক্ষেপণ বা বিভিন্ন যে অনিয়ম হচ্ছে, এগুলো দেখার মতো কোনো প্রশাসন বা প্রশাসনিক কাঠামো বাংলাদেশে আছে বলে আমার ধারণা নেই। তো সর্বোপরি আপনার সর্বশেষ যে মামলাটা ছিল, মামলার নাম্বার কত সালে জানি রুজু হয়েছিল? আমার দুটা মামলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। একটা মামলা হলো কত সালে সেটা রুজু করা? একটা মামলা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঢাকা, ল্যান্ড সার্ভে মোকদ্দমা নং 932/2009। আমি মোহাম্মদ মুজিবুর রহমান বাদী। আর আরেকটা মামলা কবে? আরেকটা মামলা হলো বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঢাকা, ল্যান্ড সার্ভে মোকদ্দমা নং 2785, বর্তমান বদলি মামলা দ্বিতীয় সহকারী জজ আদালত, দেওয়ানি মামলা নং 195/24। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, যে এই যে মামলাগুলো যে দীর্ঘ সময় আপনি চালাচ্ছেন, এই মামলাগুলো চালাতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার বয়সের ভারে আমার শারীরিক অনেক অসুস্থতা দেখা দিচ্ছে, যেমন আমার হার্ট অ্যাটাক, হার্টে রিং পরানো, প্রেশার, তারপর ডায়াবেটিক্স এবং প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আমি ভুগতেছি। আজও পর্যন্ত এই মামলা আমি শেষ করতে পারলাম না। আমি আমার উত্তরসূরিদের সুস্থ জীবন দিতে পারবো কিনা এই জমি সংক্রান্ত ব্যাপারে আমি নিশ্চয়ই মানে সন্দিহান। যাই হোক, আমরা যেটা চাচ্ছি যে আসলে
এই মামলার বিষয়গুলো কোর্ট দ্রুত সময় সমাধান করবে এবং সর্বোপরি আপনার মামলা থেকে আমরা একটা মাজদার হোসেন মামলার মতো একটা দৃষ্টান্ত স্থাপন হওয়ার সুযোগ থাকলে সেটা দেখতে চাই, যে একটা মাজদার হোসেন মামলা বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে যেমন প্রশাসন বিভাগকে আলাদা করে অনেকটা বিচারিক পথ যেটা বলা স্মুথলি আমরা পাচ্ছি, আপনার এই মামলাকে কেন্দ্র করে যেটা ন্যায্য, ন্যায়, ফ্রি ফেয়ার, ক্রেডিবল যে রায় হবে, সেই রায়ের মাধ্যমে এই দেশ থেকে এই দেওয়ানি মামলা যে দীর্ঘমেয়াদী একটা সময় বা কালক্ষেপণ হয় সেগুলো চিরতরে অবসান হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিলাম। পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে আমরা আবার হাজির হব। স্বদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন সমস্যার সমাধান কোথায়।